আজ মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করছে দেশমাতৃকার জন্য আত্মদানকারী বীর সন্তানদের। ভোর ৬টা ৩৪ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিউগুলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি সম্মান জানাতে কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাও। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শীতের সকালে স্মৃতিসৌধে নামে সাধারণ মানুষের ঢল। বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছে নানা শ্রেণী পেশার সব বয়সী মানুষ। শ্রদ্ধা নিবেদনের খবর জানতে আমরা যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে এখন কিন্তু সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। প্রধান বিচারপতি করেছেন, এরপরে উপদেষ্টারা করেছেন এবং বিশেষ করে পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপরে কিন্তু সাধারণ মানুষের এই শ্রদ্ধা নিবেদনের মোটামুটি সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের কাতার রয়েছে। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এর আগে আমরা দেখেছি যে অন্যান্য যে রাষ্ট্রীয় যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেটিতে অংশগ্রহণ করেছে এবং সেটি অনুষ্ঠিত হয়েছে। তারপর কিন্তু সাধারণ মানুষের এই শ্রদ্ধা নিবেদন চলছে। এই শ্রদ্ধা নিবেদনের পূর্বে একটু যদি বলতে চাই তাহলে গণমাধ্যমের সাথে কথা বলেছেন শ্রদ্ধা নিবেদন করতে এসে উপদেষ্টা নাহিদ হোসেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তারা তিনজনই কথা বলেছেন এবং তারা বলেছেন যে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর আমরা জানছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি কথা বলেন। বিজয় দিবস 2024-এর সাফল্য কামনা করে তিনি বলেন, 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় দিন। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথেরও দিন। এদিনের শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। দিনটি উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছে। বিজয় দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও অবমুক্ত করেন তিনি। এই সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন সহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ শীর্ষক একটি বই উপহার দেন।
বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং দ্বিপাক্ষিক পর্যালোচনা পদ্ধতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফররত রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠী প্রত্যাবাসনে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুরের সহযোগিতা কামনা করেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা তার সফরের দ্বিতীয় দিনের শুরুতেই প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আসেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেখানে তাকে স্বাগত জানান। প্রথমেই দুই নেতা নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এক যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব তিমুর গঠনে বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে সে দেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। আসছে দিনগুলোতে আমাদের দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পূর্ব তিমুর যেহেতু আগামী বছর আসিয়ানে যোগ দেবে, তাই আমরা বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে চাই। বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুর বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। পূর্ব তিমুরের রাষ্ট্রপতি আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে তিনি বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো ত্বরান্বিত করতে বিশ্ব জনমত গঠনে এবং আসিয়ানে বাংলাদেশের পক্ষে সমর্থন জোরদার করবেন। এর আগে রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সফররত রাষ্ট্রপতিকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায়। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে 4 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার রাতে ঢাকায় আসেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ায় ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ রোববারই আদেশ দেন। গত 3রা সেপ্টেম্বর 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকেও চ্যালেঞ্জ করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রূপপুর পাওয়ার প্ল্যান্ট এই এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকি এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের। এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ, ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। এই রিটটা করার পর কোর্ট এখন একটা রুল ইস্যু করেছেন, অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। ব্যাংক সহ 23টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের 78টি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ 50,000 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংক হাইকোর্টে এই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, এই হিসাব চলতি বছরের 30শে নভেম্বর পর্যন্ত। পরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে আগামী 22শে জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বেক্সিমকোর 188টি কোম্পানির মধ্যে 78টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। গত 12 নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনা
ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিল আপিল বিভাগ। পরে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। প্রায় 7 বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 21শে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধার সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত জানান, বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধার সমাবেশে উপস্থিত থাকবেন। মহান বিজয় দিবস উপলক্ষে 21শে ডিসেম্বর এই মুক্তিযোদ্ধার সমাবেশের আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। 2018 সালের 4 ফেব্রুয়ারি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া। এটি ছিল তার সর্বশেষ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ। রাষ্ট্র মেরামত করতে অন্তর্বর্তী সরকারের কত সময় লাগবে তা জনগণের জানার অধিকার রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোডম্যাপের কথা জানতে উপদেষ্টাদের কেউ অস্বস্তি প্রকাশ করলে তা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন রাষ্ট্র সংস্কার সহ সরকারের নানা কার্যক্রম প্রসঙ্গে। তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কার শেষ করতে কত সময় লাগবে তা জানতে জন আকাঙ্ক্ষা রয়েছে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। ডেঙ্গু ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের এসব নিত্য সমস্যাও সমাধান করতে হবে। ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সংস্কার শেষ করে দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি। সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ, সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি। ফ্যাসিবাদ মুক্ত এবারে বিজয় দিবস অনেক বেশি আনন্দের, গৌরবের এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপি নেতারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের খবর জানতে আমরা যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আছেন আরেক সহকর্মী নাজিবুর রহমান, তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাজিব, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তো উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কি খবর আছে আপনার কাছে? মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথেই কিন্তু জনস্রোতে রূপ নিয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধের এই এবং তার আশপাশের এলাকা। আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধ ঢোকার যেই প্রবেশ পথ রয়েছে সেখানেও দেখেছি মানুষের উপচে পড়া ভিড়, তারা আসছেন এবং
মহান বিজয় দিবস সেই শহীদদেরকে স্মরণ করছেন যারা এই দেশকে শোষণ এবং বঞ্চনার হাত থেকে রক্ষা একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন এবং সেই সাথে যারা তারা নানা শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছে, নানা বয়সী মানুষ। তারা যেটি বলছেন একটি বৈষম্য ব্যবস্থা তারা চান। 24-এর গণ অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষাকে আরো তীব্র করেছে তাদের মাঝে। তারা বলছেন 24-এর গণ অভ্যুত্থান তাদেরকে যেভাবে উজ্জীবিত করেছে, সেই উজ্জীবিত ধারাকে অব্যাহত রেখেই কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ চান। সেই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ঐক্য চান এবং জাতীয় ঐক্যের মাধ্যমে একটি সুপ্রতিষ্ঠিত বাংলাদেশের স্বপ্ন তারা দেখছেন। এবং যারা আসছেন বেশিরভাগই আমরা দেখেছি এবার তরুণদের আধিক্য, এবং তরুণরাই কিন্তু আগামীর বাংলাদেশ গড়ে তুলবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। তারা একটি সুন্দর সুখী সমৃদ্ধি বাংলাদেশের পথ আছেন এবং নতুন বাংলাদেশের যে সূচনা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরেই সেই সূচনা ঘটুক এবং সেখানে কোনো ভেদাভেদ না থাকুক, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা তারা চান। সেই সাথে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপও কিন্তু পেয়েছেন আমাদের কাছে। তো এখন তো কিছুক্ষণ আগে জন্য যেহেতু উন্মুক্ত করা হয়েছে, বেলা বাড়ার সাথে সাথে হয়তো সেই জনসাধারণের উপস্থিতি আরও বাড়বে এমনটাই আশা করা যায়। তো এই ছিল আমার কাছে সাভার স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর আমরা জানছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে। বিগত ফ্যাসিস্ট সরকারের যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে ও আত্মগোপনে আছেন তাদের গ্রেফতার অভিযান আরও বিস্তৃত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর বিজয় দিবস উদযাপনের সব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব বলেন তারা। রোকন উদ্দিনের রিপোর্ট। রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পঞ্চম সভা। এ সময় বিজয় দিবস, বড়দিন ও 31st নাইট উদযাপন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 ডিসেম্বর বা এই 25 ডিসেম্বর, 31 ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু নেই। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে সাধারণত ছিনতাইটা হয়, শেষ সাথে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়। না, এটা এরকম কোনো অ্যালার্মিং না। আর বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় নেতাকর্মীরা যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে উল্লেখ করে তা দমনে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যার ফলাফল আপনারা হয়তো দেখতে পারবেন খুব দ্রুত। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। গেল বছরগুলোর মতো এবারও একই নিয়মে ও 2 ধাপে তবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদে তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বিকেলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 6 মামলার মধ্যে বেনজির, তার স্ত্রী এবং 2 মেয়ের নামে 4টি মামলা করা হয়েছে। বাকি 2টি মামলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর এবং তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। দুদক কর্মকর্তারা জানান 6 মামলায় মোট 85 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হয়েছে মামলায়। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সকালে পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী। এরপর বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। পরে একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর জানতে আমরা এখন যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, সর্বস্তরের মানুষ তো এখন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তো কেমন দেখছেন সেখানকার চিত্র আমাদেরকে জানাবেন। ভোর থেকেই যখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধের দুয়ার খুলে যায় জনসাধারণের জন্য, ঠিক তারপর পরই কিন্তু জনস্রোত নামে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে, এবং সেই জনস্রোত কিন্তু এখনো বহমান আছে। আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে মানুষের যেই উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে আসছেন এবং ৭১-এর বীর শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন, কৃতজ্ঞতা ভরে তাদেরকে স্মরণ করছেন। এই শহীদদের যেই অবদান, বাংলাদেশকে পাওয়ার, একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার, একটি স্বাধীন অস্তিত্ব খুঁজে পাওয়ার যেই তাদের ত্যাগ, সেই ত্যাগকে কিন্তু তারা স্মরণ করে এখানে আসছেন এবং তাদের কাছে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণও করছেন। এবং সেই সাথে আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এখানে বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমের সাথে কথা বলে যেটি বলছেন যে ২৪-এর গণ অভ্যুত্থানের যেই চেতনা, সেই চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা দুটি সমন্বয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চান, এবং যেখানে গণতন্ত্রই হবে মূল কাঠামো এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ তারা বারবার চেয়েছেন। এবং দ্রুত যেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের হাতে তাদের ক্ষমতা দেয়, সে ব্যাপারেও কিন্তু তারা গুরুত্ব আরোপ করছেন। সেই সাথে তরুণদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু এই তরুণদের প্রচেষ্টায় কিন্তু আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, তো সেক্ষেত্রে এই বিজয় দিবসের দিনে তরুণদের আধিক্য কিন্তু আমরা দেখেছি, এখানে উপস্থিতিও কিন্তু অনেকটাই বেশি দেখেছি এবার। এবং তারা যেটি বলছেন, তারা যে নতুন বাংলাদেশের সূচনা করে দিয়েছেন, সেই নতুন বাংলাদেশ যেন তাদের জন্য অধিকার নিয়ে আসে। তাদের যেই শোষণ বঞ্চনার ইতিহাস ছিল গেল কয়েক দশকের, সেই কয়েক দশকের ইতিহাস যেন পাল্টে নতুন করে ইতিহাস লেখা হয় বাংলাদেশের, এবং নতুন এই বাংলাদেশে যেন বৈষম্যের কোনো ঠাঁই না হয়, সে ব্যাপারে কিন্তু তারা জোর দিয়েছেন। সেই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তারা বারবার জোর দিয়েছেন আমাদের কাছে। এবং আপনাদেরকে যদি আরেকটু বলে রাখি যে বিভিন্ন বয়সী মানুষ এসেছেন এবং শিশুরাও শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের প্রতি। তাদের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেই অবদান, সেই অবদান কিন্তু তারা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং ২৪-এর গণ অভ্যুত্থান থেকে যে শিক্ষা যে এই জাতি পেয়েছে, সেই শিক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে এদেশে স্বৈরতন্ত্র যেন আর কখনো কায়েম না করা যায়, সে ব্যাপারে কিন্তু সবাইকে জাতীয় ঐক্যের কথা এবং জাতীয় ঐক্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তরুণরা। এবং তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে এখনও শ্রদ্ধা নিবেদন কার্যক্রম চলছে, আরও হয়তো কিছুক্ষণ চলবে। এবং মানুষের যে স্রোত, মানুষের স্রোত কিন্তু এখনও আসছে। আশেপাশের এলাকায় আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যে মানুষের ভিড়, আশেপাশের রাস্তাগুলো কিন্তু অনেকটা যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। মিতা, স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে বিশ্ব মানচিত্রে বুক চিতিয়ে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই সময় স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি সহ অর্থনীতির নানান সূচকে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার মান বাড়ানো, দুর্নীতির লাগাম টেনে ধরা সহ রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তাগিদ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ৩০ লাখ শহীদ, নির্যাতিত ২ লাখ মা বোন, এমন অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়।
বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের পতাকা। যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশের মানুষের হাতে তখন স্বাধীনতার শক্তি আর দুচোখে সম্ভাবনার স্বপ্ন। 1971 সালে শূন্য থেকে যাত্রা শুরুর 53 বছরে বাংলাদেশ আজ দাঁড়িয়েছে শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর। বাজেটের আকার বেড়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বেড়েছে, শতগুণের বেশি বেড়েছে মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ আর মোট দেশজ উৎপাদন বা জিডিপি। দৃষ্টান্ত দেওয়ার মতো কমেছে দারিদ্র্যের হার, আবার বেড়েছে সাক্ষরতার হার। যে শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে মুক্তির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের জন্ম, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশটি প্রায় সব সূচকেই শোষক পাকিস্তানকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। আমাদের এখন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস আনতে হবে, যার মাধ্যমে আমরা যারা রাজনীতি করেন, যারা অর্থনীতি চালান, তাদের জন্য আমরা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারি। আমাদেরকে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবং সামাজিক সুরক্ষা খাতে, যেন আমরা ভালো হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে পারি। আগামী দিনে যারা নাগরিক হবেন তাদেরকে যেন আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে প্রবৃদ্ধি, উন্নয়ন কিন্তু আমরা ধরে রাখতে পারবো, টেকসই হবে। বিজয়ের 51 বছরে অনেক অর্জন, কিন্তু তারপরেও আছে আক্ষেপ, বিশেষ করে মানসম্মত শিক্ষার অভাব, গণতান্ত্রিক চর্চা না থাকা আর পরম সহিষ্ণুতা বাধা হয়ে দাঁড়াতে পারে উন্নয়নের অগ্রযাত্রায়। মন্তব্য শিক্ষাবিদ সিরাজ ইসলাম চৌধুরীর। আমাদের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাটা হলো 3 ধারার। একটা ধারায় শিক্ষা ব্যবস্থাকে আনার কথা ছিল, ওইটাও ছিল স্বপ্নের অংশ, যে শিক্ষা হবে মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে। সেইটা আমরা করতে পারলাম না। শিক্ষার মূল্য কিন্তু কমে গেছে। শিক্ষা দিয়ে এখন যে আগের মতন সম্মান পাওয়া যাবে তাও পাওয়া যায় না। শিক্ষা যে কর্মের নিশ্চয়তা দেবে সেইটা দিচ্ছে না। খেলাধুলা, তথ্য প্রযুক্তি সহ নানা খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পের নায়ক তরুণরা। তাই বিশ্লেষকদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের হাত ধরে সামনের দিনে রাজনীতি, সমাজনীতি সহ সব ক্ষেত্রেই বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে স্থান করে নেবে বদলে যাওয়া এক সমৃদ্ধ বাংলাদেশ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় মানুষের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেন নেতাকর্মীরা। বিএনপি মিডিয়া সেল জানায়, হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে গেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ এবং দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের পরও বাঙালি জাতি তার স্বাধীনতার স্বাদ পরিপূর্ণভাবে পায়নি। মুজিববাদ বাংলার মানুষকে ধোঁকা দিয়ে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। সেসব বঞ্চনা পেছনে ফেলে আগামী দিনে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। রোববার রাতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। বলেন, ৭১-এর পাশাপাশি ২৪-এর যুদ্ধাপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বালন এবং দোয়ার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় 1971-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে কমিটির নেতারা বলেন, ৭১-এর যুদ্ধাপরাধীদের যেমন বিচার করতে হবে, তেমনি 24-এর যারা অপরাধী তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম, যেখানে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চাই। আমরা এই বাংলাদেশে কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। কর্মসূচিতে তারা বলেন, দেশের প্রশ্নে নতুন প্রজন্ম
আবারও রক্ত দিতে প্রস্তুত আছে, তবুও স্বৈরাচার ও তাদের দোসরদের কখনোই মেনে নেবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা এখন সরাসরি যাচ্ছি নূর হোসেনের কাছে। নূর, বিজয় র্যালি তো শুরু হয়েছে বলে আমরা জেনেছি, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আসলে বক্তব্য কি, তারা কি বলছেন? 54তম মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব নির্ধারিত বিজয় র্যালিটি ছিল, একটু আগে সেটি কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে শুরু হয়েছে। তার আগে বেলা সকাল থেকে একেবারে 10টার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই শহীদ মিনারে এসে জড়ো হয় এবং তাদের প্রত্যেকের গলায়, প্রত্যেকের মাথায় বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা রয়েছে। এছাড়া বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিত তারা স্পষ্ট এবং যারা ছাত্র এবং শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা স্পষ্ট করছেন বাংলাদেশে পরবর্তী সময়ে এই তরুণ যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম অত্যন্ত সত্যিকার অর্থে বিজয় যাপন করতে পারছে এবং তারা এই বিজয় দিবসে শপথ গ্রহণ করবার কথা বলছেন। অর্থাৎ এই প্রথম তরুণ যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম অত্যন্ত সত্যিকার অর্থে বিজয় যাপন করতে পারছে এবং তারা এই বিজয় দিবসে দুটি শপথ গ্রহণ করবার কথা বলছেন। সেটি হচ্ছে বাংলাদেশে আর কখনো ভারতীয় আধিপত্যবাদের কোনো বিস্তার বা কোনো জায়গা তারা মেনে নেবেন না এবং একই সঙ্গে শেখ হাসিনার মতো ফ্যাসিজম অথবা স্বৈরতান্ত্রিক শাসন কেউ যাতে প্রতিষ্ঠা করতে না পারে, কেউ যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য তারা সতর্ক থাকবেন এবং দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মিতা, দেখছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালির চিত্র। দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। চট্টগ্রামের সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন। প্রথমে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিজয় দিবসের ভোর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে খুলনার গোল্লামারী স্মৃতিসৌধ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা সহ কর্মকর্তারা। এছাড়াও জেলা এবং মহানগর বিএনপি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। নাটোর শহরের স্বাধীনতা চত্বরে শহীদ বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাভারের আশুলিয়া থানা বিএনপি পল্লী বিদ্যুৎ থেকে মিছিল বের করে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এছাড়া ময়মনসিংহ, কুষ্টিয়া, জয়পুরহাট, দিনাজপুরের হিলি, শরীয়তপুর সহ দেশে পালিত হচ্ছে বিজয় দিবস। মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, কুষ্টিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আজ মহান বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 1971 সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দেশমাতৃকার জন্য আত্মদানকারী সেই বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে পুরো জাতি। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ফরিদ ভুইয়ার ছবিতে হাসান মাহমুদের রিপোর্ট। কুয়াশা কেটে ফোটা পয়লা পৌষের মিষ্টি রোদে উচ্চকিত স্মৃতির মিনার। 53 বছর বয়সী মমতায় মোড়ানো 56,000 বর্গমাইলের দিকে দিকে বিজয় দিনের রক্তরাঙা বার্তা। যাদের খুনে লাল হয়েছে এদেশের সবুজ জমিন, সেই লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধার পুষ্পস্তবক স্মৃতিসৌধে এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সূর্য সন্তানদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। শ্রদ্ধা জানান বিদেশি অতিথি পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও। স্মৃতিসৌধে শ্রদ্ধার কাতারে যুক্ত হন প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সহ আপামর মানুষ।
বৈষম্য মুক্ত দেশ গড়তে ঐক্যের কথা বললেন উপদেষ্টারা। ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি, সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় তা সফল করতে চাই। বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে মিলিয়ে গেছে যারা, হয়েছে অবারিত মুক্ত আকাশের সোনায় খচিত তারা। এ মাটির শ্রেষ্ঠ সন্তান বীর সেনানীদের রক্ত দামে কেনা এই বাংলায় প্রতিষ্ঠিত হোক তাদেরই চাওয়া। বয়ে যাক গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার আর সমতার শীতল হাওয়া। এদিকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয় জাতীয় প্যারেড গ্রাউন্ডে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় নস্যাতে অপচেষ্টা চলেছে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। হাসান জাভেদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহান বিজয় দিবসে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তার সরকার গত 4 মাসে রাষ্ট্র সংস্কারে 15টি কমিশন গঠন সহ যেসব পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে সেই ধারণাও দেন জাতির সামনে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আগামী নির্বাচনে নতুন ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করে সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। বিগত সরকার কিভাবে দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেই অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের দিকে এগুচ্ছে সরকার, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা।
হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 1971 সালে মুক্তিযুদ্ধের পরও বাঙালি জাতি তার স্বাধীনতার স্বাদ পরিপূর্ণভাবে পায়নি। মুজিববাদ বাংলার মানুষকে ধোঁকা দিয়ে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। সেসব বঞ্চনা পেছনে ফেলে আগামী দিনে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রোববার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা। বলেন, ৭১-এর পাশাপাশি ২৪-এর যুদ্ধাপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বালন এবং দোয়ার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় 1971-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে কমিটির নেতারা বলেন, 71-এর যুদ্ধাপরাধীদের যেমন বিচার করতে হবে, তেমনি 24-এর যারা অপরাধী তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম, যেখানে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চাই। আমরা এই বাংলাদেশে কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। কর্মসূচিতে তারা বলেন, দেশের প্রশ্নে নতুন প্রজন্ম আবারও রক্ত দিতে প্রস্তুত আছে, তবুও স্বৈরাচার ও তাদের দোসরদের কখনোই মেনে নেবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবেই নির্বাচন হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীয় হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে মির্জা আব্বাস প্রত্যাশা ব্যক্ত করেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার রাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। মূল দলের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলাদাভাবে শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর সুস্থ বোধ করায় বাসায় ফিরেছেন। এর আগে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় মানুষের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেন নেতাকর্মীরা। বিএনপি মিডিয়া সেল জানায়, হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ৭১ সাল ও ২৪-এ যারা প্রাণ দিয়েছে সবার প্রতি সম্মান প্রদর্শন করেন জামায়াতের আমির। বলেন, একটি পরিবার রাষ্ট্র দখলে নিয়ে জনগণকে প্রজা বানিয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে এ দেশে কেউ তাবেদার বানাতে এলে ছাড় দেয়া হবে না। বারবার বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না। এদেশে আওয়ামী লীগের বিচার হবে বলেও জানান তিনি। পরে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের নেতৃত্বে বিজয় র্যালি বের করে দলটি। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমনটি উল্লেখ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি আরও লেখেন, সে ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পোস্টে সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি বিজয় দিবসটা যে দেশের, সেই বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর এমন দাবির সমালোচনা করেছেন বাংলাদেশের ছাত্র নেতারা। মোদির এমন স্ট্যাটাসের পরই তীব্র ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি জানিয়েছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। মোদির এমন দাবি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগেও একই দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ প্রসঙ্গ। পেন্ডুলামের কাটার মতো দুলছিল ম্যাচের ভাগ্য। শেখ মেহেদীর ঘূর্ণিতে বাংলাদেশের আয়ত্তে নিয়ে আসা ম্যাচ ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন স্বাগতিক অধিনায়ক রভম্যান পাওয়েল। তবে সেখানে বাদ সাধলেন তাসকিন ও হাসান মাহমুদরা। ডেথ ওভারের দুর্দান্ত বোলিংয়ে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের জয় পেল বাংলাদেশ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিএনপির বিজয় কনসার্টে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা সেখানে যাচ্ছি। সাগর, কনসার্টে লোক সমাগম কেমন দেখছেন এবং এই কনসার্টে কারা পারফর্ম করছেন? আফসানা, কনসার্ট শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে এবং যদি বলি কনসার্টের লোকের সংখ্যা কত, আসলে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে একদম খামারবাড়ি পর্যন্ত বিশাল মানুষের ঢল নেমেছে এবং যারা এখানে দর্শক হিসেবে উপস্থিত হয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে আসছেন, যার ফলে কিন্তু একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এখানে কিন্তু মানুষের অনেক আসলে চাপাচাপিতে আসলে অনেকে আহত হয়েছে। তো কনসার্ট শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী তারা কনসার্টে গান পরিবেশন করেছেন এবং আজকে এখানকার যে প্রধান আকর্ষণ বাংলাদেশের অন্যতম যে বড় বড় ব্র্যান্ডগুলো ছিল, যেমন নগর বাউল, ফিডব্যাক এবং হচ্ছে আসিফ আকবর থেকে শুরু করে সেই সকল শিল্পীরা কিন্তু আজকে এই কনসার্টে কিন্তু গান পরিবেশন করবেন এবং আজকের এই কনসার্টের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করার জন্য মূলত দেশীয় শিল্পীদের আয়োজনে এটি করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক মানুষের ঢল সেটি আমরা আমাদের আশেপাশে রয়েছে এবং মানুষরা কিন্তু দর্শকরা কিন্তু এই ব্যারিকেড ভেঙে একদম এই মঞ্চের একদম সামনে চলে আসার চেষ্টা করছে। তো আফসানা, এই ছিল এখানকার সমস্যা অবস্থা। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জিত বিজয় নস্যাতে অপচেষ্টা চলেছে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। হাসান জাবেদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহান বিজয় দিবসে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তার সরকার গত 4 মাসে রাষ্ট্র সংস্কারে 15টি কমিশন গঠন সহ যেসব পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে সেই ধারণাও দেন জাতির সামনে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। আগামী নির্বাচনে নতুন ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করে সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। বিগত সরকার কিভাবে দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেই অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের দিকে এগুচ্ছে সরকার, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ মহান বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে 1971 সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দেশমাতৃকার জন্য আত্মদানকারী সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে পুরো জাতি। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরিদ ভূঁইয়ার ছবিতে হাসান মাহমুদের রিপোর্ট। কুয়াশা কেটে ফোটা পয়লা পৌষের মিষ্টি রোদে উচ্চকিত স্মৃতির মিনার। 53 বছর বয়সী মমতায় মোড়ানো 56,000 বর্গমাইলের দিকে দিকে বিজয় দিনের রক্তরাঙা বার্তা। যাদের খুনে লাল হয়েছে এদেশের সবুজ জমিন, সেই লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধার পুষ্পস্তবক স্মৃতিসৌধে এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূর্য সন্তানদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। শ্রদ্ধা জানান বিদেশি অতিথি পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও। স্মৃতিসৌধে শ্রদ্ধার কাতারে যুক্ত হন প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সহ আপামর মানুষ। বৈষম্য মুক্ত দেশ গড়তে ঐক্যের কথা বললেন উপদেষ্টারা। 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি, সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় তা সফল করতে চাই। বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে মিলিয়ে গেছে যারা, হয়েছে অবারিত মুক্ত আকাশের সোনায় খচিত তারা। এ মাটির শ্রেষ্ঠ সন্তান বীর সেনানীদের রক্ত দামে কেনা এই বাংলায় প্রতিষ্ঠিত হোক তাদেরই চাওয়া। বয়ে যাক গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার আর সমতার শীতল হাওয়া। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,
রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবে নির্বাচন হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিজয় দিবস অন্যবারের চেয়ে একটু পৃথক, এ কারণেই স্বৈরাচার পতন হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে মির্জা আব্বাস প্রত্যাশা ব্যক্ত করেন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এই রকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার রাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। মূল দলের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলাদাভাবে শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম BCS এর প্রশিক্ষণরত 25 ASP-কে শোকজ করা হয়েছে। রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে গত 26শে নভেম্বর বিকেলে প্রশিক্ষণে অংশগ্রহণ না করে 25 জন এলোমেলোভাবে হাঁটাহাঁটি করেন। এদের কারণে অন্যরা সঠিকভাবে প্রশিক্ষণে মনোযোগ দিতে পারছিলেন না। তাদেরকে দৌড়ানোর আদেশ করা হলেও 25 জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। ঝলমলে রৌদ্রোজ্জ্বলে বিজয়, তবুও হাড় কাঁপুনি শীতে জনজীবন বিপর্যস্ত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস। ভোরেই দেখা যায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ। ঘড়ির কাঁটার সময় বাড়তে থাকলে কেটে যায় কনকনে শীতের প্রভাবও। তবে পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে খড়কুটো টায়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর থেকে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী। বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা যোগ দেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হাসান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাইকমিশনার সহ কয়েক হাজার অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, 3 বাহিনী প্রধান, শিক্ষাবিদ, ব্যবসায়ীরা ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবার ও বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবেই নির্বাচন হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিজয় দিবস অন্যবারের চেয়ে একটু পৃথক এ কারণেই স্বৈরাচার পতন হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে মির্জা আব্বাস প্রত্যাশা ব্যক্ত করেন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এই রকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার রাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। মূল দলের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলাদাভাবে শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় ৭১ সাল ও ২৪-এ যারা প্রাণ দিয়েছে সবার প্রতি সম্মান প্রদর্শন করেন জামায়াতের আমির। বলেন, একটি পরিবার রাষ্ট্র দখলে নিয়ে জনগণকে প্রজা বানিয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে এ দেশে কেউ তাবেদার বানাতে এলে ছাড় দেয়া হবে না। বারবার বুকে রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না। এদেশে আওয়ামী লীগের বিচার হবে বলেও জানান তিনি। পরে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের নেতৃত্বে বিজয় র্যালি বের করে দলটি। ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে, বিভক্ত করে, হানাহানি, হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঐতিহাসিক জয় পেয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এমন পোস্টের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মোদী তার পোস্টে বলেন, ঐতিহাসিক ওই জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পোস্টে সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন। বিজয় দিবসে বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন তিনি। মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। লিখেছেন, ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর পোস্টে কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্যই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত বলেও সমালোচনা করেন হাসনাত।
চব্বিশের বিপ্লবীদের শরীরে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকতে দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, সত্যিকারের নতুন বাংলাদেশ না পাওয়া পর্যন্ত তরুণদের সংগ্রাম চলবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলাদা বিজয় র্যালি এবং সমাবেশে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে বিজয় র্যালি বের করে জাতীয় নাগরিক কমিটি। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, আমরা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না, বাংলাদেশে মুজিববাদ পুনর্বাসন হতে দেব না, আমরা বাংলাদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি পুনর্বাসন হতে দেব না। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিজয় র্যালি বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লাল সবুজের পতাকা মাথায় নিয়ে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা এতে অংশ নেন। শিশু কিশোর সহ সব শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশের গান। ধর্ম নিয়ে কোনো বিরোধ থাকবে না, আমরা সবাই একসাথে মিলেমিশে এই দিনটা উদযাপন করি। সকলকে কথা বলার সুযোগ দিতে পারি, আমাদের সেই সহনশীলতা গড়ে উঠুক। আমার অনেক আগ্রহ ছিল যে কখন সকাল হবে। আর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, তরুণদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা ৭১ একটি মানচিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। আমাদের লড়াই চলমান। বাংলাদেশ বিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান ছাত্রনেতাদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী সারদায় পুলিশ একাডেমিতে 40তম বিসিএস প্রশিক্ষণরত 25 এএসপিকে শোকজ করা হয়েছে। রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে গত 26শে নভেম্বর বিকেলে প্রশিক্ষণে অংশগ্রহণ না করে 25 জন এলোমেলোভাবে হাঁটাহাঁটি করেন। এদের কারণে অন্যরা সঠিকভাবে প্রশিক্ষণে মনোযোগ দিতে পারছিলেন না। তাদেরকে দৌড়ানোর আদেশ করা হলেও 25 জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। নেটওয়ার্ক স্থানান্তর ও কারিগরি প্রয়োজনে 96 ঘণ্টা অনলাইনে ভ্যাটের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ওই সময় করদাতারা অনলাইনে কর পরিশোধ, ই পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাব করার সেবা পাবেন না। আগামী 19 ডিসেম্বর সকাল 7টা থেকে 23 ডিসেম্বর পর্যন্ত মোট 96 ঘণ্টা আইবাস পদ্ধতির সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনবিআর এর নেটওয়ার্ক সেবার নতুন ভেন্ডরের নেটওয়ার্ক বুঝে নেওয়া এবং সচল করার জন্য এই সময় প্রয়োজন হবে। এতে আইবাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ ওই সময়ের আগে অথবা পরে করতে অনুরোধ করেছে এনবিআর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি20 জিতলেও লিটন দাসের ধারাবাহিক ব্যর্থতায় দুশ্চিন্তায় আছে বোর্ড, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিজয় দিবস উপলক্ষে মিরপুরে এক প্রীতি ম্যাচ শেষে এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ক্রিকেটার জুয়েল আর সংগঠক মোশতাকের স্মরণে বিজয় দিবসে এক প্রীতি ম্যাচ আয়োজন করে থাকে বিসিবি। সাবেক তারকাদের মেলায় পরিণত হওয়ার এই ম্যাচে শহীদ মোশতাক একাদশকে 9 উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। খেলা শেষে গণমাধ্যমে মুখোমুখি হন প্রধান নির্বাচক। এ সময় তিনি বলেন, সাদা বলের অধিনায়ক নির্বাচনে তাদের পরামর্শ নেওয়া হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান ও তামিম ইকবালের খেলার সিদ্ধান্ত তাদের সামর্থ্যের বাইরে। লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে যে কোয়ালিটির তিনি ব্যাটসম্যান, তিনি সাদা বলে ঠিক ততটা মোটেই ধারাবাহিক না। উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। আমাদের কাছ থেকে শুধু এ টিম এবং হাই পারফরমেন্স টিমের জন্য ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন রেকমেন্ডেশনটা চাওয়া হতো, বাট জাতীয় দলের জন্য আমি জয়েন করার পর থেকে অ্যাটলিস্ট বলতে পারি যে কখনো কোনো রিকমেন্ডেশন চাওয়া হয়নি।